হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তোমরা অবশ্যই ভালো আছো, এটা আমি জানি। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারটার উপরে। এই টপিকটা এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ। তোমরা এই টপিকটাকে তোমরা এই চ্যাপ্টারের হার্ট বলতে পারো। সেই টপিকটা কি? না, সেই টপিকটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আজকে আমরা এই একটাই ভিডিও, অর্থাৎ ওয়ান শটে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে পুরোটাই আলোচনা করব। আর দেখো, এই টপিকটা তোমাদের সকলের কাছে খুব কঠিন লাগে। আমি এই টপিকটাকে খুব সহজ সরলভাবে এবং খুব বাস্তব এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাবো। আর আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই তোমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে যে ধারণা পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের আমি বোর হতে দেবো না, এটা কথা দিচ্ছি। যে প্রতিস্থাপন বিক্রিয়া পড়তে গেলে মানুষ ছাত্রছাত্রীরা কিন্তু বোর হয়ে যায়। এটা তোমরা বোর হবে না, আমি একদম বাস্তব এক্সাম্পল দিয়ে সহজ সরলভাবে তোমাদের বোঝাবো, যাতে তোমরা সহজভাবে প্রতিস্থাপন বিক্রিয়াটাকে নিতে পারো। ঠিক আছে? এবারে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে ভিডিও বানানোর আরও একটা উদ্দেশ্য, যে তোমরা যদি প্রতিস্থাপন বিক্রিয়াটা যদি ভালো করে যদি বুঝে নিতে পারো, তাহলে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির যে মেকানিজমের পার্টটা, সেটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এর পরে যখন হায়ার স্টাডি করতে যাবে, তখন কিন্তু তোমাদের মেকানিজম পার্টটা খুব ভাইটাল জায়গায় থাকে। তাছাড়া তোমরা নিট আইআইটিতে প্রতিস্থাপন বিক্রিয়া থেকে প্রচুর প্রশ্ন আসে। সেই জন্য আমি এই টপিকটার উপরেই একটা শর্টে, মানে অর্থাৎ একটা ভিডিওতেই পুরো আমি টপিকটাকে কভার করব, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং তোমরা যাতে সহজে বুঝতে পারো, সেই কথা ভেবেই আমি প্রতিস্থাপন বিক্রিয়ার উপরেই এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একে বলা হয় কি সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন বা একে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। প্রতিস্থাপন বিক্রিয়া, এই প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কিভাবে পড়বো, কোন কোন টপিক নিয়ে কিভাবে আমরা ডিসকাশন করবো, সেটা আগে দেখে নিই। দেখো, প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া কি। হোয়াট ইজ সাবস্টিটিউশন রিয়াকশন। তারপরে আমরা জানবো টাইপ অফ সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া কত ধরনের হয়। তাহলে দ্বিতীয় হচ্ছে টাইপ অফ সাবস্টিটিউশন রিয়াকশন। 3 নম্বর হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম। এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম, অর্থাৎ মেকানিজম অফ সাবস্টিটিউশন রিয়াকশন। তারপরে এখানে সাবস্টিটিউশন রিয়াকশন হতে গেলে কি কি দরকার হয়, সেইগুলোর আমরা এফেক্ট পড়বো। অর্থাৎ কি না, সাবস্ট্রেট কীরকম দরকার হয়, সাবস্টিটিউশন রিয়াকশন হতে হলে সাবস্ট্রেট কীরকম লাগে, তাহলে সাবস্ট্রেট সম্পর্কে জানবো। তারপরে সাবস্টিটিউশন হতে গেলে লিভিং গ্রুপ কীরকম লাগে, সেটা সম্পর্কে জানবো, লিভিং গ্রুপ। তারপরে নিউক্লিওফাইল। সাবস্টিটিউশন রিয়াকশানে নিউক্লিওফাইলের একটা মেজর একটা রোল আছে, তাহলে নিউক্লিওফাইল সম্পর্কে আমরা জানবো নেক্সট। নিউক্লিওফাইল। তারপরে কি হবে না, এই সাবস্টিটিউশন রিয়াকশানে সলভেন্টের একটা বেসিক রোল আছে, সেই সলভেন্টের রোলটা কি সেটাও আমরা জানবো। তাহলে 7 নম্বরে হচ্ছে রোল অফ সলভেন্ট, আর 8 নম্বরে যেটা আসবো সেটাও খুব ভাইটাল একটা পার্ট, সেটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি। অর্থাৎ এই রিয়াকশন হওয়ার পরে প্রোডাক্ট হচ্ছে, তো একটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, সেই প্রোডাক্টের কীরকম স্টিরিওকেমিস্ট্রি বা SN1 এর কোন টাইপ হলে কী ধরনের স্টিরিওকেমিস্ট্রি আসবে, অর্থাৎ তার কনফিগারেশনের কীরকম চেঞ্জ হয়, সেইটা স্টিরিওকেমিস্ট্রিতে ডিসকাশন হবে। তাহলে স্টিরিওকেমিস্ট্রি।
আরইও, স্টিরিও কেমিস্ট্রি। তাহলে এই কয়েকটা টপিক নিয়ে আমাদের আজকে ডিসকাশন হবে। তাহলে একটা একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, হোয়াট ইজ প্রতিস্থাপন সাবস্টিটিউশন রিয়াকশন। প্রতিস্থাপন বিক্রিয়া মানে আমরা এটুকু যেটা বাংলা থেকেই বুঝতে পারছি যে একটা নতুন গ্রুপ আসবে আর একটা গ্রুপ কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, যে গ্রুপটা বেরিয়ে যাবে সে আগে থেকে অলরেডি সাবস্ট্রেটের সঙ্গে ছিল, তাহলে সেটা বেরিয়ে যাবে আর একটা নতুন গ্রুপ আসবে। তাহলে এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। মানে কি, সাপোজ ধরো আর এল, অর্থাৎ আর এল, অর্থাৎ আর হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ হতে পারে, আর এল তার সঙ্গে যে কোনো লিভিং গ্রুপ হয়ে আছে। ঠিক আছে, লিভিং গ্রুপ তার সঙ্গে যদি নিউক্লিওফাইল, যদি যে কোনো একটা নিউক্লিওফাইল যদি দেওয়া হয়, এই নিউক্লিওফাইলকে তোমরা এখানে মাথায় ডট দিয়ে দিতে পারো, বা নিউক্লিওফাইল এখানে মাইনাসও হতে পারে। তাহলে এরকম দু ধরনের নিউক্লিওফাইল হয়। ঠিক আছে, তাহলে এই নিউক্লিওফাইল যখন রিয়াকশন করবে, এখানে নিউক্লিওফাইলটা ঢুকে যাবে, অর্থাৎ নিউক্লিওফাইল প্রবেশ করবে আর এলটা বেরিয়ে যাবে, অর্থাৎ আর এর সঙ্গে নিউক্লিওফাইলের একটা বন্ধন হবে আর এলটা বেরিয়ে যাচ্ছে। এবারে দেখো, এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি তাহলে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো, CH3Cl, তাহলে এখানে CH3 মানে কি আর, আর লিভিং গ্রুপ কি আছে এল, তাহলে আর এল। এখানে যদি নিউক্লিওফাইল হিসেবে আমি OH মাইনাস হিসেবে যদি নিয়ে নেই, তাহলে কি হবে না CH3OH প্লাস Cl মাইনাস, অর্থাৎ এইটা হয়ে গেল তোমার এল মাইনাস, আর এটা আর নিউক্লিওফাইল। ঠিক আছে, তাহলে নিউক্লিওফাইল OH মাইনাস। তাহলে এইটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একটা গ্রুপ প্রবেশ করবে আর যে গ্রুপটা আগে থেকে ছিল সেই গ্রুপটা বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে অর্থাৎ সাবস্টিটিউশন রিয়াকশনের হচ্ছে মানে, আর ডেফিনেশনও বলতে পারো। তাহলে এরপরে আমাদের কি আছে, তাহলে এটা আমরা মুছে দিলাম, হোয়াট ইজ সাবস্টিটিউশন রিয়াকশন, এটা হয়ে গেল, তাহলে এটা মুছে দিলাম। দেখো, এবারে টাইপ অফ সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশনে কটা টাইপ হয়। দেখো, সাবস্টিটিউশন রিয়াকশন সাধারণত দু ধরনের হয়। প্রথম কি না, এখানে প্রথম যেটা আছে SN1, আর দ্বিতীয় যেটা হচ্ছে SN2। এই দু ধরনের হয়, সাবস্টিটিউশন রিয়াকশন হয়। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া দু প্রকারের হয়, এক হচ্ছে SN1 আর দুই হচ্ছে SN2। SN1, এস মানে কি, SN1 মানে কি, দেখো এস মানে সাবস্টিটিউশন, এস মানে সাবস্টিটিউশন, এন মানে নিউক্লিওফাইল, আর 1 মানে ইউনিমলিকুলার। অর্থাৎ এখানে 1 বা 2 দিয়ে যে ডিনোট করা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে রেট ডিটারমাইনিং স্টেপ, অর্থাৎ একটা বিক্রিয়া বিভিন্ন ধাপে ঘটে, অনেকগুলো স্টেপে ঘটে। ওই স্টেপগুলোর মধ্যে এমন একটা স্টেপ থাকবে যে স্টেপটা ওই বিক্রিয়ার পুরো ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করবে। ঠিক আছে, ওই বিক্রিয়ার ওই স্টেপটাকে বলা হয় স্লো স্টেপ, এবং ওটাকে বলা হয় RDS, অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপ। এখানেই তোমরা মানেটা বুঝতে পারছো, রেট ডিটারমাইনিং স্টেপ, অর্থাৎ বিক্রিয়ার হারটাকেই ও ডিটারমাইন করবে ওই স্টেপটাই। তাহলে ওই স্টেপে যতগুলো কণা বা আয়ন বা অণু অংশগ্রহণ করবে, সেই ততগুলো অণুর সংখ্যাই কিন্তু এখানে থাকবে। অর্থাৎ এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে SN1 বিক্রিয়ায় একটা কণা কিন্তু বিক্রিয়ার রেট ডিটারমাইনিং স্টেপে অংশগ্রহণ করে, অর্থাৎ একটাই কণা সেটা বিক্রিয়ার পুরো হারটাকে কিন্তু কন্ট্রোল করছে। আর এখানে কি হচ্ছে না, এখানে দুটো কণা বিক্রিয়ার হারকে কন্ট্রোল করছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে SN1 মানে কি না, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। আর SN2 মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। তাহলে এই দু ধরনের বিক্রিয়া হয়। তোমরা SN1 মানে বুঝলে আর SN2 মানে বুঝলে, আর এখানে SN1 বা SN2 কেন লেখা হয়েছে সেটাও তোমরা বুঝতে পারলে। তাহলে টাইপ অফ সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে SN1 এবং SN2, অর্থাৎ টু টাইপস অফ রিয়াকশন হয়। সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে দু ধরনের হয়। ঠিক আছে, এটা তাহলে হয়ে গেল, এটা আমি মুছে দিলাম।
দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখো, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমি করে দিচ্ছি তোমাদের কাছে খুবই ইজি লাগছে, কিন্তু তোমরা যখন নিজেরা করতে যাবে তখন কিন্তু পারবে না। সেই জন্য আমার তোমাদের কাছে এটুকুই পরামর্শ যে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে এই জিনিসগুলোকে নোট ডাউন করো। না হলে এই যে ভিডিওটা দেখছো, এত কষ্ট করে তোমরা যে ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওটা শেষ হয়ে যাবে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা মাথায় থাকবে, তারপরে কিন্তু তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এটা ঠিক যে ভিডিওটা সবসময় তোমাদের কাছে থাকবে, কিন্তু তোমরা যদি নিজে না করতে পারো তাহলে কিন্তু এই ভিডিওটা যে তোমরা দেখছো এর কিন্তু কোনো মানে থাকবে না। সেই জন্য তোমাদের কাছে আমি তোমাদের এটুকুই সাজেশন দেবো যে তোমরা এই ভিডিওটা যখন দেখছো অবশ্যই তোমরা এইগুলোকে নিজে নোট ডাউন করে খাতায় করে রাখো, তাহলে নিজে একবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবারে আমি আসছি মেকানিজম। তাহলে প্রথমে আসি SN1 এর মেকানিজম কিরকম হচ্ছে। দেখো SN1 এখানে মেকানিজমের ক্ষেত্রে আমি যদি উদাহরণ হিসেবে যদি নেই, KOH ওয়াটার, তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, এখানে প্রোডাক্ট হবে OH CH3, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট। এটা SN1 মেকানিজমের মধ্যে যায়, এটা একটা SN1 মেকানিজমের উদাহরণ। এখানে দেখো মেকানিজমের যদি মেকানিজমের পার্টে আসি, প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে প্রথমে দেখো এখানে যে কার্বন আর ক্লোরিনের এই যে বন্ধনটা তোমরা লক্ষ্য করো, এখানে যে কার্বন আর ক্লোরিনের যে বন্ধনটা আছে, এই কার্বন আর ক্লোরিনের বন্ধনটা ভেঙে যাচ্ছে। এইবার এখানে প্রশ্ন হচ্ছে যে কার্বন আর ক্লোরিনের বন্ধনটা ভেঙে যাচ্ছে কেন। এখানে দেখো এদের মধ্যে যে একটা বন্ধন ছিল, এই বন্ধনটা এরা যখন একটা বন্ধন করেছিল, দুজনে একটা রিলেশন যখন করেছিল, তখন দুজনেই বলেছিল যে আমি একটা ইলেকট্রন দিলাম আর তুমি একটা ইলেকট্রন দিচ্ছ, দুজনে কিন্তু যে বন্ধনটা তৈরি করব সেটা সমানভাবে আমরা ব্যবহার করব। কিন্তু বন্ধনটা করার পরে, কার্বন ক্লোরিন বন্ধনটা করার পরে যেটা দেখা যাচ্ছে যে ক্লোরিন কিন্তু এই কথাটা রাখতে পারলো না। কেন না, ক্লোরিন খুব স্বার্থপর, ওর একটা স্বার্থপর স্বভাব আছে। সেই স্বার্থপর স্বভাবটা কি না, ওই স্বভাবটা হচ্ছে ওর ইলেকট্রোনেগেটিভিটি। মানে ও যেখানে যার সঙ্গেই বন্ধন করবে না কেন, পুরো বন্ধনের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে, আর যার সঙ্গে বন্ধন করেছে সেই ইলেকট্রন পাবে না। তাহলে এই কারণে কি হয়, ও যাদেরই সঙ্গে বন্ধন করবে না কেন সকলের কিন্তু একটা রাগ এর প্রতি থেকে যায় যে আমরা দুজনে দুটো ইলেকট্রন দিয়ে বন্ধন করলাম, কিন্তু ক্লোরিন পুরোটা অর্থাৎ হ্যালোজেন অ্যাটম পুরোটা টেনে নিল আর আমি পেলাম না। সেই কারণে ও রাগে কি করছে না, এই বন্ধনটাকে কিন্তু ভেঙে দিতে চাইছে। তাহলে যেই মাত্র বন্ধনটা ভেঙে দিচ্ছে, অর্থাৎ এর সঙ্গে আর সংসার করা সম্ভব নয়। কার্বনের সঙ্গে ক্লোরিনের অর্থাৎ ক্লোরিনের সঙ্গে কার্বনের আর সংসার করা সম্ভব নয়, সেই জন্য ভেঙে দিচ্ছে। কারণ এ খুব স্বার্থপর, মানে একে খেতেই দিচ্ছে না, যে এই যে বন্ধনে যে ইলেকট্রনটা দিচ্ছে, হ্যাঁ এ খেতেই পাচ্ছে না, আর ক্লোরিন পুরো ইলেকট্রনটাকে খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার ফলে কি হচ্ছে না, ক্লোরিন হচ্ছে ডেল মাইনাস আর এখানে ডেল প্লাস, অর্থাৎ দেখতেই পাচ্ছ যে এখানে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। অর্থাৎ ইলেকট্রন এ বেশি পরিমাণে টেনে নিয়েছে আর ইলেকট্রন না পেয়ে এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। আর তখন কি করবে না, কার্বন আর ক্লোরিনের বন্ধনটা ভেঙে দেবে, পুরো রিলেশনটাকে ভেঙে দিল, অর্থাৎ বন্ধনটাকেই পুরো ভেঙে দিল। বন্ধনটাকে ভেঙে দেওয়ার পরে কি তৈরি হবে না, এ ধরনের একটি কার্বোক্যাটায়ন তৈরি করবে, যেখানে কি হবে না, ওর ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আরো বেড়ে গেছে। ঠিক আছে, এবারে আর এখানে কি তৈরি হচ্ছে না, Cl মাইনাস তৈরি হচ্ছে। এই Cl মাইনাস এতটাই স্বার্থপরতা দেখিয়ে ও কিন্তু সুস্থিতি পেয়ে গেছে। কিভাবে সুস্থিতি পেয়েছে দেখো, ক্লোরিন এমনি যে ক্লোরিন ছিল সেটা তো 17টা ইলেকট্রন ছিল, যখন ও Cl মাইনাস হয়ে গেল তখন ওর মধ্যে 18টা ইলেকট্রন চলে এলো। 18টা ইলেকট্রন আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে
বাইরের কক্ষে কি না 3s2 3p6 অর্থাৎ ns2np6 এই কনফিগারেশন পেয়ে গেছে। এটা কার কনফিগারেশন? এটা নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন। অর্থাৎ সবাই এরা এই স্বার্থপরতাটা দেখিয়েছে কেন না এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা লাভ করবে বলে। তাহলে ও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে নিয়ে চলে গেল, কিন্তু কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সি নিয়ে ভুগছে। তখন এদের যে পাড়া প্রতিবেশী, তোমরা তো জানো যে কারো যখন কোনো বিপদ ঘটে যায় তখন তাকে সাহায্য করে তার পাড়া প্রতিবেশীরা, অর্থাৎ নেবারিং গ্রুপ এর মধ্যে যেখানে আছে, দেখো এখানে নেবারিং গ্রুপ মিথাইল, 3টা মিথাইল গ্রুপ আছে, তখন এরা এই কার্বোক্যাটায়নকে কিন্তু সুস্থিতি দিচ্ছে। কিভাবে সুস্থিতি দেয়? এখানে দেখো এই যে কার্বন সেন্টারে যে পজিটিভ চার্জ, এখানে এই যে আলফা কার্বন, অর্থাৎ কার্বনের সঙ্গে কার্বোক্যাটায়ন সেন্টারের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনটাকে বলে আলফা কার্বন। তাহলে এখানে একটা আলফা কার্বন, তাহলে এটাও একটা আলফা কার্বন হবে এবং এটাও একটা আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনের এরা একে সুস্থিতি দিচ্ছে কিভাবে, সাহায্য করছে কিভাবে? একটা হাইপার কনজুগেশন বলে একটা এফেক্ট আছে, সেই হাইপার কনজুগেশনের মাধ্যমে এর যে ইলেকট্রনের যে অভাব ছিল, এরা ওই হাইপার কনজুগেশনের মাধ্যমে একে ইলেকট্রন দিচ্ছে, যার ফলে এ কিন্তু সুস্থিতি লাভ করছে। এখানে তাহলে হাইপার কনজুগেশন কীরকমভাবে হচ্ছে? এখানে কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন থাকবে সেই ততগুলো হাইড্রোজেনকে বলা হয় হাইপার কনজুগেবল হাইড্রোজেন। অর্থাৎ আলফা কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন থাকবে সেই ততগুলো হাইড্রোজেনে কিন্তু হাইপার কনজুগেবল হাইড্রোজেন, অর্থাৎ ওই হাইড্রোজেনগুলো তাদের নিজস্ব বন্ড ভেঙে কিন্তু একে স্টেবিলিটি দেবে, অর্থাৎ এই কার্বোক্যাটায়ন সেন্টারটাকে স্টেবিলিটি দেবে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো আছে না এখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে 3টা হাইড্রোজেন, আর এখানে কিন্তু 3টা হাইড্রোজেন। টোটাল তাহলে কটা হাইড্রোজেন আছে? 9টা হাইপার কনজুগেবল হাইড্রোজেন আছে। তাহলে 9টা হাইপার কনজুগেবল হাইড্রোজেন পেয়ে এ কিন্তু সুস্থিতি লাভ করে ফেলেছে। তাই সহজেই কিন্তু Cl মাইনাসটাকে ছেড়ে দিয়েছে, আর Cl মাইনাসও বেরিয়ে গিয়ে ও তো স্টেবল হয়ে গেছে। হ্যাঁ, ns2np6 কনফিগারেশন পেয়ে গেছে, ও স্টেবল হয়ে গেছে। এবারে এছাড়া আরও একটা এফেক্ট কি আছে না, মিথাইলের আমরা সবাই জানি যে CH3 গ্রুপের কিন্তু প্লাস আই এফেক্ট আছে। এই প্লাস আই এফেক্ট মানে কি? ও কি করবে, তার যে নিজের যে বন্ধনী ইলেকট্রনটাকে পুরোপুরিভাবে কার্বোক্যাটায়ন সেন্টারের দিকে ঠেলে দিচ্ছে। কার্বোক্যাটায়ন সেন্টারের দিকে ঠেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, কার্বোক্যাটায়ন সেন্টার স্টেবিলিটি পেয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটুকু বুঝতে পারছো যে কার্বন ক্লোরিন বন্ধনে কার্বন কিন্তু খুব একটা হ্যাপি ছিল না, সুখী নয় ক্লোরিনের সঙ্গে বন্ধন করে। ঠিক আছে, এবারে ও বন্ধনটা ভেঙে দিয়েছে কেন না, এর যে নেবারিং যে গ্রুপ আছে, 3টা যে CH3 গ্রুপ আছে, এদের ভরসায় কিন্তু ভেঙে দিয়েছে। হ্যাঁ, তোমরা SN2-র ক্ষেত্রে কিন্তু দেখবে ও কিন্তু ভাঙবে না, কারণ যদি নেবারিং গ্রুপ যদি ভালো না থাকে তাহলে কিন্তু যত কষ্ট হোক কিন্তু ক্লোরিনের সঙ্গে আটকে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু নেবারিং গ্রুপ CH3, 3টা CH3-তে 9টা হাইপার কনজুগেবল হাইড্রোজেন আছে এবং 3টা মিথাইল গ্রুপে আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে, সেই জন্য ও কিন্তু ক্লোরিনের সঙ্গে বন্ধন ভেঙে দিয়েছে, Clও স্টেবল হয়ে গেছে, কার্বোক্যাটায়নও স্টেবল হয়ে গেছে। কিন্তু এটা তো ক্যাটায়নিক স্টেটে এভাবে থাকতে পারে না। ঠিক আছে, সেই কারণে কি করবে, এখান থেকে যে নিউক্লিওফাইল তখন এর সঙ্গে বন্ধন করতে চাইবে। এবারে দেখো এখানে ওয়াটারের রোলটা কি। ওয়াটার কি করবে, আমি রোল অফ সলভেন্টের এটা ডিটেলে আসবো, আমি শুধু বলে দিই যে এর সঙ্গে বন্ধন ভেঙে দেওয়ার পরেও কিন্তু এই যে কার্বন কিন্তু ক্লোরিনকে আর ভুলতে পারছে না, তখনও কিন্তু একটা উইক অ্যাট্রাকশানে কিন্তু একে ধরে রেখেছে, অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশানে ধরে রেখেছে। ওয়াটার এসে কি করবে, একেও সরিয়ে দেবে আর একেও সরিয়ে দেবে, দুজনকেই সরিয়ে দেবে, আলাদা করে দেবে, যাতে এরা না আবার ঘুরে বন্ধন করতে পারে। ঠিক আছে, তাহলে দুজনকেই আলাদা করে দেবে। আলাদা করে দেওয়ার পরে তারপরে কি হবে, এখানে আমি এগুলো মুছে দিচ্ছি। তারপরে কি করবে, ওয়াটার কি করবে, এই কার্বনের সঙ্গে বন্ধন করবে এবং বন্ধন করে দেওয়ার পরে এইটা তৈরি হবে। দেখো এখানে তাহলে কার্বন ক্লোরিনের সঙ্গে বন্ধন ছেড়ে দেওয়ার পরে আবার OH এর সঙ্গে বন্ধন কিন্তু করেছে। এখানে OH-টা কোথা থেকে আসছে, এই যে KOH আছে, OH মাইনাস, এটা তাহলে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলের সঙ্গে যে নতুন বন্ধন করেছে এই বন্ধনটা কিন্তু অনেক স্ট্রং বন্ড, অর্থাৎ আগে যেমন কি ছিল যে ক্লোরিন পুরো বন্ধনে ইলেকট্রনকে টেনে নিয়েছিল, এখানে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটছে না, এ সহজে বেরোবে না, অর্থাৎ এদের মধ্যে কিন্তু বন্ধনটা অনেক স্ট্রং।
অর্থাৎ এখানে তাহলে বুঝতে হবে যে কার্বন হ্যাপি, ঠিক আছে। সেই কারণে এই বন্ধনটা কিন্তু সহজেই ভাঙবে না এবং এই বন্ধনটা সহজেই তৈরি হয়ে যাবে। সেই কারণে এই প্রোডাক্টটা কিন্তু অনেক স্টেবল প্রোডাক্ট। তাহলে SN1 মেকানিজমের ক্ষেত্রে কি হলো না, একটা কার্বোক্যাটায়ন জেনারেট করছে, যে কার্বোক্যাটায়নটা জেনারেট করছে সেই কার্বোক্যাটায়নটাই হচ্ছে ওই রিয়াকশানের স্লো স্টেপ। তোমরা তাহলে বুঝতেই পারছো যে এখানে বেশ কয়েকটা স্টেপের মাধ্যমে রিয়াকশান হয়েছে। এখানে দেখো দুটো স্টেপের মাধ্যমে রিয়াকশান হয়েছে। প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন হয়েছে, তারপরের স্টেপে কার্বোক্যাটায়ন হয়ে যাওয়ার পরে এই যে OH মাইনাস এই স্টেপে এসে এর সঙ্গে অ্যাটাক করেছে কার্বোক্যাটায়নের সঙ্গে। তাহলে কার্বোক্যাটায়নের সঙ্গে অ্যাটাক করার সঙ্গে এই প্রোডাক্টটা হয়ে গেছে। তাহলে এই এর RDS কোনটা, এই প্রথম স্টেপটা হচ্ছে RDS, যাকে স্লো স্টেপ বলা হবে, ঠিক আছে। এই স্লো স্টেপ অর্থাৎ RDS এ তাহলে কি হচ্ছে না, নিউক্লিওফাইল কিন্তু RDS এ অংশগ্রহণ করছে না, ঠিক আছে। নিউক্লিওফাইল RDS এ অংশগ্রহণ করছে না। অংশগ্রহণ কে করছে না, শুধুমাত্র এখানে যে সাবস্ট্রেটটা আছে ওই সাবস্ট্রেটটাই শুধু RDS এ অংশগ্রহণ করছে। তাহলে এই SN1 বিক্রিয়ার হার, SN1 এর হার কি হবে, কার উপর ডিপেন্ড করবে না, হারটা শুধুমাত্র সাবস্ট্রেটের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ এখানে সাবস্ট্রেটটা কি, এখানে CH3 টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, তাহলে এই সাবস্ট্রেটের উপর কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে SN1 বিক্রিয়ার মেকানিজম। এবারে আসছি SN2 মেকানিজম। SN2 এর ক্ষেত্রে কি হয় দেখো, SN2 আমি একটা উদাহরণ হিসেবে লিখছি। এখানে CH3Cl, এখানে KOH, তার সঙ্গে এটাতে অ্যাসিটোন দেওয়া হচ্ছে, প্রোডাক্ট কি হচ্ছে CH3OH। এখানেও কি হচ্ছে, ওই ক্লোরিনের একই অবস্থা, ও যার সঙ্গেই বন্ধন করবে বন্ধনের পুরো ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে আর অন্য একজন পাবে না। দেখো এখানে কি হচ্ছে, এখানে এটা হাইড্রোজেন, তাহলে এটা নাম কি মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে ওই একই অবস্থা হচ্ছে যেটা আগেরটার ক্ষেত্রে হলো। ক্লোরিন কি করবে, বন্ধনের পুরো ইলেকট্রন টেনে নেবে। তাহলে ওরা একটা বন্ধন করলো, যে সমযোজী বন্ধন আমরা করছি, দুজনই সমানভাবে ব্যবহার করব, কিন্তু ক্লোরিন বন্ধনটা করার আগে বললো হ্যাঁ সমানভাবে ব্যবহার করব, কিন্তু তারপরে বন্ধনটা করে নেওয়ার পরে বন্ধনের পুরো ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়েছে। এবারে কি হচ্ছে, কার্বন তার বন্ধন পাচ্ছে, বন্ধনের ইলেকট্রন পাচ্ছে না, সে পেয়ে তার ইলেকট্রনের অভাব দেখা দিয়েছে। এখানে তখন ডেল প্লাস হয়ে গেছে। এবারে যেই ডেল প্লাস হয়ে গেছে, কার্বন এর সঙ্গে চাইছে না বন্ধন করতে, কিন্তু বন্ধন ভাঙতেও পারছে না। কেন, যদি দেখো বন্ধনটা যদি ভেঙে দেয়, এখানে দেখো বন্ধনটা যদি ভেঙে দেয়, Cl তো মাইনাস হয়ে গেল, ও তো 18টা ইলেকট্রন হয়েই যাবে, ঠিক আছে, ওর তো কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে এই যে হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেনগুলো তো এর ইলেকট্রনের অভাবটাকে পূর্ণ করতে পারবে না। আগেরটা যেটা ছিল সেখানে 3টা মিথাইল গ্রুপ ছিল, তাদের হাইপার কনজুগেশন ছিল এবং মিথাইলের আই এফেক্ট ছিল, অর্থাৎ তাদের ইলেকট্রন দেওয়ার সোর্স ছিল, তারা ইলেকট্রনে নিয়ে বসে আছে, ইলেকট্রনের ব্যাপারে তারা অনেক বেশি রিচ ম্যান, ঠিক আছে, তারা সেই জন্য সহজেই দিতে পারছিল। কিন্তু এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়েছে, এদের কিন্তু ইলেকট্রন এত বেশি নেই, হাইড্রোজেন ইলেকট্রনই নেই, ঠিক আছে। তাহলে এরা দেবে কি করে, ঠিক আছে, একটাই ইলেকট্রন আছে, সেটা দিয়েই কোনো রকম বন্ধনটা করে আছে, তাহলে ইলেকট্রন দেওয়ার মতো এদের সামর্থ্য নেই। সেই কারণে কি করছে, যে যতই কষ্ট হোক না কেন CCl এর বন্ধনটা অর্থাৎ কার্বন ক্লোরিনের সঙ্গে বন্ধনের ভাঙতেই পারছে না, ঠিক আছে। এবারে বন্ধন ভাঙতে না পারার জন্য তখন কি হচ্ছে না, KOH কিন্তু এর সঙ্গে বন্ধন করার জন্য খুবই এগ্রি, অর্থাৎ বন্ধন করতে চায় কিন্তু বন্ধন ভাঙতে পারছে না, সমস্যা এইদিকে। তাহলে KOH তখন কি করবে, এর সঙ্গে বন্ধন করতে চাইবে, অর্থাৎ OH মাইনাস, যেটা K প্লাস আর OH মাইনাস। এখানে দেখো OH মাইনাস এসে অ্যাটাক করতে চাইবে, যেই অ্যাটাক করতে আসছে তখন ক্লোরিন OH মাইনাসকে দেখে ফেলেছে, আর দেখে ফেলার সঙ্গে সঙ্গে মেরে তাড়িয়ে দিয়েছে। কি হচ্ছে না, এখানে কিন্তু এই দিক দিয়ে ও অ্যাটাক করতে পারছে না,
তখন কার্বনের সঙ্গে যখন কথা বললো যে আমি তো আসছি কিন্তু ক্লোরিন তো দেখে ফেলছে আমাকে, তোমার সঙ্গে আমি যে বন্ধনটা করব ক্লোরিন তো করতে দিচ্ছে না। ক্লোরিন কেন করতে দিচ্ছে না? দেখো ক্লোরিনের ক্ষেত্রে কি আছে, ডেল মাইনাস, তা মাইনাস চার্জ তো এটা। আর এখানে কি আছে না, ওইচ মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হবে, পরস্পর বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে দেখলেই তাড়াবে। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে একে তাড়িয়ে দিয়েছে। ক্লোরিন তো বন্ধন করে আছে, ওইচ মাইনাস যেই আসছিল ওকে তাড়িয়ে দিয়েছে। তখন কার্বন বলল ঠিক আছে তোমাকে সামনের দিক দিয়ে আসতে হবে না, তুমি পেছন দিক দিয়ে আসো, অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাক করো, ব্যাক সাইড অ্যাটাক। এবারে দেখো যেই ব্যাক সাইড অ্যাটাক করেছে তখন তো এখানে রিপালশনটা অনেক কম, এখানে বিকর্ষণটা অনেক কম, কারণ ব্যাক সাইড ক্লোরিন দেখতে পায়নি, ক্লোরিন সামনের দিকে আছে, ব্যাক সাইডে অ্যাটাক করেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, তখন ক্লোরিনের বন্ধনটা কিন্তু পার্সিয়াল হয়ে গেছে। ওই যে পুরোটা বন্ধন করেছিল সেই বন্ধনটা আর করতে পারছে না, ব্যাক সাইড অ্যাটাক যখন করেছে তখন ক্লোরিনের বন্ধনটা পার্সিয়াল বন্ধন হয়ে গেছে। আর ওইচ একটা পার্সিয়াল বন্ধন করে ফেলেছে, ওই মাইনাস চার্জ হচ্ছে, এও মাইনাস চার্জ। ওকে, তাহলে এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি করবে, এটাকে ট্রানজিশন স্টেট বলা হয়। অর্থাৎ যে স্টেপে ওকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল ব্যাক সাইডে অ্যাটাক করার পরে একটা ট্রানজিশন স্টেট হচ্ছে, এবং ফাইনাল স্টেপে কি হবে, সিএল মাইনাস বেরিয়ে যেতে বাধ্য হবে। কার্বন যেহেতু ওইচের সঙ্গে বন্ধন করে গেছে, ও আর ক্লোরিনকে তখন বের করে দিয়েছে, যেহেতু ও স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। কার্বন কিভাবে স্টেবিলিটি পেয়ে যায়, কার্বন চারটা বন্ধন সবসময় করতে চায়, ওর নেচারই হচ্ছে ও চারটা বন্ধন করবে। ঠিক আছে, এবারে চারটা বন্ধন যেহেতু করে ফেলেছে, ও সুস্থিতি লাভ করে ফেলেছে, এবং এখানে যেটা হচ্ছে প্রোডাক্ট ওএইচ, এটা এইচ, এটা এইচ এবং এটা এইচ, তাহলে এইখানে যে প্রোডাক্টটা হচ্ছে সেখানে কিন্তু কার্বন ওইচের সঙ্গে সুন্দর বন্ড করে আছে, এবং এই বন্ধনটা অনেক স্ট্রং বন্ড, সহজে কিন্তু ভাঙবে না, তাহলে এর সঙ্গে বন্ধন করেও কার্বন হ্যাপি। তাহলে তোমরা এটুকুই লক্ষ্য করছো যে যদি কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে তাহলে সে কি করবে, তার স্বার্থপর একটা নেচার আছে যাকে আমরা বলে থাকি ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ ও যেখানেই যাবে সেখানেই কিন্তু বন্ধনের ইলেকট্রনটাকে নিজের দিকে নিয়ে নেবে, আর অন্য একজন ইলেকট্রন পাবে না, সেই আগে ও কি করবে, যে ইলেকট্রন পাবে না সে পুরো বন্ধনকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে রিয়াকশন করবে। ওকে, তাহলে এই মেকানিজমের ক্ষেত্রে স্লো স্টেপ কোনটা হচ্ছে, স্লো স্টেপ হচ্ছে যেই স্টেপটাতে নিউক্লিওফাইল এসে এর পেছন দিক থেকে অ্যাটাক করছে, তাহলে এটা হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক। এইটা তাহলে হবে কি স্লো স্টেপ, অর্থাৎ একে বলা হবে আরডিএস। তাহলে এই আরডিএস স্টেপে কি কি অংশগ্রহণ করছে, আরডিএস স্টেপে সাবস্ট্রেট আছে প্লাস নিউক্লিওফাইল আছে। ওকে, তাহলে নিউক্লিওফাইল এবং সাবস্ট্রেট দুটোই কিন্তু আরডিএস এ অংশগ্রহণ করছে, সেই কারণে এর হার, SN2 বিক্রিয়ার হার, SN2 এর হার কার উপর নির্ভর করবে, SN2 এর হার নির্ভর করবে CH3Cl এর গাঢ়ত্ব এবং OH মাইনাসের গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে সাবস্ট্রেটের গাঢ়ত্ব এবং নিউক্লিওফাইলের এই দুটোর গাঢ়ত্বের উপর কিন্তু নির্ভর করবে। দেখো এখানে তোমরা ভাবছো যে এটা কি এমন প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিরকম প্রশ্ন আসতে পারে, দেখো তোমাকে হয়তো এই রিয়াকশনটা তুলে দিল, রিয়াকশন তুলে দিয়ে বলল যে OH মাইনাসের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার কি হবে, SN2 এর হার কি হবে, তাহলে SN2 এর হার হবে কিন্তু দ্বিগুণ, যেহেতু দেখো মানে সমানুপাতিক সম্পর্কে আছে, অর্থাৎ আমি যদি এটা যদি মুছে দেই, তাহলে SN2 বিক্রিয়ার হার সমানুপাতিক CH3Cl এর সঙ্গে OH মাইনাসের গাঢ়ত্বের সঙ্গে, অর্থাৎ OH মাইনাসের গাঢ়ত্ব যত গুণ করা হবে SN2 বিক্রিয়ার হারও কিন্তু তত গুণ বাড়বে, অর্থাৎ SN2 এর হার দ্বিগুণ হবে। তাহলে এইরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। ওকে,
আচ্ছা, আমরা তাহলে SN1 এবং SN2 একটা ছোট্ট একটা সামারি দেখে নিই যে আমরা কি কি করলাম। দেখো এখানে আমি SN1 এ আমাদের কি হচ্ছে, SN1 আর SN2। SN1 এ কি হচ্ছে না কার্বোক্যাটায়ন জেনারেট করছে, কার্বোক্যাটায়ন SN1 এ কার্বোক্যাটায়ন হয়। আর এখানে কি হচ্ছে না প্রথমেই হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, কার্বোক্যাটায়ন হয় না। ওকে, তাহলে এখানে নো কার্বোক্যাটায়ন। তারপরে SN1 এর ক্ষেত্রে কি হয়, SN1 এর যে হার সেটা কার সঙ্গে প্রপোর্শনাল, প্রপোর্শনাল হচ্ছে সাবস্ট্রেটের সঙ্গে। আর এর হার সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইলের দুজনেরই গাঢ়ত্বের উপর কিন্তু নির্ভর করে। অর্থাৎ হার সাবস্ট্রেট নিউক্লিওফাইল এই দুটোর গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে। তাহলে এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে যে SN1 এ যেটা RDS এ কার্বোক্যাটায়ন তৈরি হয়, RDS এ কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু RDS এ কি হচ্ছে, RDS এ ব্যাক সাইড অ্যাটাক হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয় না, ব্যাক সাইড অ্যাটাক, ঠিক আছে। এখানে দেখো কার্বোক্যাটায়ন যদি জেনারেট করতে হয় SN1 এর ক্ষেত্রে, তাহলে অবশ্যই কার্বোক্যাটায়নটাকে সুস্থিত হতে হবে। সুস্থিত কার্বোক্যাটায়ন হলে হবে, আমরা জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি হয় তাহলে সুস্থিত হয়। তাহলে দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে SN1 রিয়াকশন ঘটে। আর যদি এটা 1 ডিগ্রি বা যদি এমনি যদি মিথাইল হ্যালাইড হয়, মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু SN2 বিক্রিয়া ঘটবে। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখো SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলেই হবে। এবারে নেক্সট আসছি সাবস্ট্রেট কিরকম হওয়া উচিত। SN1 এর ক্ষেত্রে সাবস্ট্রেট কিরকম হওয়া উচিত বা SN2 এর ক্ষেত্রে সাবস্ট্রেট কিরকম হওয়া উচিত, এক্ষুনি যেটা বললাম সাবস্ট্রেট। দেখো সাবস্ট্রেটের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে 3 ডিগ্রি যদি হয় SN1 হবে, আর 2 ডিগ্রি ক্ষেত্রে কি হবে, 2 ডিগ্রি নয় 1 ডিগ্রি বা মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে কি হবে না SN2 হবে। আর যদি 2 ডিগ্রি হয় তাহলে সেখানে SN1 এবং SN2 দুটোই হতে পারে, সেখানে ডিপেন্ড করবে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং সলভেন্টের যে এফেক্ট আছে তার উপর, ঠিক আছে। এখানে দেখো প্রথমে আমি মিথাইল ক্লোরাইড থেকে শুরু করছি, CH3Cl, CH3CH2Cl, দেখো এটা কি হচ্ছে, এটা মিথাইল ক্লোরাইড, এটা মিথাইল ক্লোরাইড। আর এখানে কি হচ্ছে, এটা 1 ডিগ্রি হ্যালাইড। ওকে, এটা 1 ডিগ্রি কেন, তোমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি সম্পর্কে জানো, যদি না জানো আমি বলে দিচ্ছি। দেখো এই যে কার্বনের সঙ্গে ক্লোরিনটা যুক্ত আছে, অর্থাৎ এই কার্বনের সঙ্গে তো ক্লোরিনটা যুক্ত আছে, এই কার্বনের যে কার্বনের সঙ্গে ক্লোরিনটা যুক্ত আছে সেই কার্বনে যতগুলো কার্বন যুক্ত থাকবে তার ডিগ্রি হবে তত। অর্থাৎ দেখো এই কার্বনের সঙ্গে যে ক্লোরিনটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনের সঙ্গে একটা CH3 আছে। আমি এটা ভালো করে লিখে দিলেই তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা Cl, CH3। দেখো এখানে Clটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন কিন্তু অ্যাটাচ আছে, যতগুলো কার্বন থাকবে তার ডিগ্রি হবে তত। অর্থাৎ এটা 1 ডিগ্রি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। এখানে দেখো এই যে Clটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনে কিন্তু দুটো কার্বন আছে, সেই কারণে এটা 2 ডিগ্রি।
আর এখানে দেখো সিএলটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে ওই কার্বনটা 3টা কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এর ডিগ্রি হবে 3। এবারে দেখো এখানে কি হচ্ছে, SN1 করতে গেলে সুস্থিত কার্বোক্যাটায়ন কিন্তু দরকার। তাহলে কার্বোক্যাটায়ন সুস্থিতির ক্ষেত্রে আমরা যদি বলি 3 ডিগ্রি সুস্থিতি সবচেয়ে বেশি। এখানে লিখছি, দেখো কার্বোক্যাটায়নের সুস্থিতির ক্ষেত্রে যদি বলা হয় প্রথমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, ঠিক আছে, তারপরে মিথাইল ক্লোরাইড যেটা এখানে দেখো। তাহলে SN1 এর ক্ষেত্রে বেশি হবে দেখো, আমরা SN1 এর ক্ষেত্রে যত এদিকে যত যাব তত কিন্তু বিক্রিয়ার হার বাড়বে, কারণ তত স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। অর্থাৎ আমি যদি SN1 এর যদি হারের কথা যদি বলি, হার কি হবে না, SN1 এর হার কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে বেশি হবে, অর্থাৎ এইটার বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল ক্লোরাইড। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এদিক থেকে, অর্থাৎ SN1 এর ক্ষেত্রে এদিক থেকে আমরা যত এদিকে আসছি বিক্রিয়ার হার কিন্তু তত বাড়ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে এটা বৃদ্ধি পাবে। এবারে দেখো যদি SN2 ক্ষেত্রে আমরা ধরি, SN2 ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক হয়, ঠিক আছে। SN2 ক্ষেত্রে তো ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক করতে গেলে কি হবে, যখন নিউক্লিওফাইলটা যখন এখানে এসে অ্যাটাক করছে, ওইচ মাইনাস সাপোজ ধরো অ্যাটাক করছে, তাহলে ওইচ মাইনাস যদি অ্যাটাক করতে যায় এখানে সহজে অ্যাটাক করতে পারবে, কিন্তু এখানে যদি অ্যাটাক করতে যায় তখন কি হবে না, এখানে মিথাইল গ্রুপ কিন্তু আছে, ঠিক আছে, মিথাইল গ্রুপ আছে এবং দুটো হাইড্রোজেন আছে, কিন্তু একটা মিথাইল গ্রুপ তো বড় একটা মিথাইল গ্রুপ আছে, সেই কারণে কি হবে এখানে কিন্তু স্টেরিক ক্রাউডিং হবে, অর্থাৎ ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে গেলেও বাধা পাবে। আবার এখানে দেখো, এখানে যদি অ্যাটাক করতে যায় তখন কি হবে না, এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, এই দুটো মিথাইল গ্রুপ কি করবে, ওকে বাধা দেবে, ঠিক আছে। তারপরে এখানে যদি আসে, এখানে তো অ্যাটাক করতেই পারবে না, কারণ এখানে এলে 3টা মিথাইল গ্রুপ আছে, বাধা দেবে, অর্থাৎ সামনে থেকে এলে টোলিন বাধা দেবে, আবার পেছন দিক থেকে এলে মিথাইল গ্রুপ বাধা দেবে। তাহলে সেই কারণে SN2 ক্ষেত্রে এই মিথাইল ক্লোরাইডের বেশি হবে, অর্থাৎ SN2 ক্ষেত্রে এদিক থেকে এদিকে যত আমরা আসতে থাকবো তত কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে, এইটা তত হ্রাস পাবে কেন, অর্থাৎ কমবে কেন না, যত আমরা মিথাইল ক্লোরাইডের পরে 1 ডিগ্রিতে যাব, 2 ডিগ্রিতে যাব, 3 ডিগ্রিতে যাব, তত কিন্তু স্টেরিক ক্রাউডিং বাড়তে থাকবে, সেই কারণে কি হবে না, এটা কমে যাবে। আর যত আমরা উপরের দিকে মানে এদিকে যত আসবো তত কি হবে না, এখানে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলে কিন্তু সেই SN1 করবে, SN2 করবে না। তাহলে দুটোর কিন্তু ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এর ক্ষেত্রে SN1 ক্ষেত্রে 3 ডিগ্রি বেশি করবে, 2 ডিগ্রি করবে, তারপরে 1 ডিগ্রি, আর SN2 ক্ষেত্রে কিন্তু 1 ডিগ্রি বেশি করবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে কিন্তু 3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সাবস্ট্রেটের রোল। আর যদি 2 ডিগ্রি নেওয়া হয়, দেখো যদি 2 ডিগ্রি নেওয়া হয় মানে এটা কনফার্ম যে 1 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু SN1 হবে, আর 3 ডিগ্রির ক্ষেত্রে সরি, এখানে যদি 1 ডিগ্রি নেওয়া হয় তাহলে এখানে SN2 হবে, আর 3 ডিগ্রি যদি নেওয়া হয় তাহলে SN1 হবে, কিন্তু 2 ডিগ্রি যদি নেওয়া হয় সেখানে SN1ও হতে পারে আর SN2ও হতে পারে। তাহলে ওটা কার উপর ডিপেন্ড করবে, ওটা কিন্তু সলভেন্টের উপর নির্ভর করবে। এবারে আসছি, দেখো 1 ডিগ্রি হওয়ার পরেও সেখানে কিন্তু SN1 বা SN2 দুটোই কিন্তু হতে পারে। যেমন আমি এক্সাম্পল হিসেবে লিখছি, কেমিস্ট্রিতে কিন্তু এক্সেপশন প্রচুর আছে, যেমন এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে অ্যালাইল ক্লোরাইড। দেখো অ্যালাইলের ক্ষেত্রে কি হয়, CH2Cl, এটা হচ্ছে অ্যালাইল ক্লোরাইড। এই অ্যালাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, যখনই কার্বন ক্লোরিনের বন্ধনটা ভেঙে যাচ্ছে তখন এই কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এই কার্বোক্যাটায়নটা কিন্তু রেজোন্যান্স স্টেবিলাইজ, দেখো এইখান থেকে পাই ইলেকট্রন এসে একে স্টেবিলিটি দিচ্ছে, অর্থাৎ এখানে যে কার্বন ক্লোরিনের সঙ্গে বন্ধন করতে চায় না, সেটা তোমরা আগেই দেখেছো
যে কার্বন ক্লোরিনের সঙ্গে বন্ধন করলেই ও কিন্তু তার বন্ধনটা ভেঙে দিতে চাইবে, আর যদি স্টেবিলিটি পেয়ে যায় তাহলে তো আগেই ভেঙে দেবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা রেজোন্যান্স স্টেবিলাইজ, অর্থাৎ এটা CH2 আর এখানে CH, এটা রেজোন্যান্স স্টেবিলাইজ হওয়ার জন্য কি করবে না এ SN1ও করবে। আবার দেখো এটা ক ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা দেখো এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়ার জন্য এর মধ্যে সম্ভাবনা আছে SN2 করারও, অর্থাৎ সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করছে বলে এ SN1 করবে। আবার এটা যেহেতু 1 ডিগ্রি সেই কারণে এটা SN2ও করবে। এবারে সেটা কার উপর ডিপেন্ড করবে, সেটা নিউক্লিওফাইল এবং সলভেন্ট কি নেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আমি সলভেন্টের যখন পড়াবো তখন আমি এটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, একই রকমভাবে দেখো বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, CH2Cl, বেনজাইল ক্লোরাইড। এই বেনজাইল ক্লোরাইডের ক্ষেত্রেও একই রকম সমস্যা হয়, যেটা দেখো এটা তো বেনজাইল ক্লোরাইড, এটা বেনজাইল যে ক্যাটায়নটা উৎপন্ন হচ্ছে বেনজাইল ক্লোরাইড থেকে, এটাও কিন্তু 1 ডিগ্রি ক্যাটায়ন। কিন্তু 1 ডিগ্রি ক্যাটায়ন হওয়ার পরেও এখানে যেটা ঘটছে যে বেনজিনের বেনজিনের পাইলেকট্রন দ্বারা এই 1 ডিগ্রি মানে কার্বোক্যাটায়নটা কিন্তু সুস্থিতি পেয়ে যাচ্ছে। এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন সুস্থিতি পেয়ে যাওয়ার জন্য রেজোনেন্সের মাধ্যমে তখন কি করবে না ও SN1ও করবে, আর যেহেতু 1 ডিগ্রি স্টেরিক ক্রাউডিং কম সেই কারণে ও কি করবে SN2ও করবে। ঠিক আছে, এখানে তাহলে রেজোনেন্স স্টেবিলিটিটা কীরকমভাবে হয় একটু দেখে নেই। দেখো এখানে এটা CH2, তাহলে এখানে পজিটিভ চার্জ, এখানে ডবল বন্ড আর এখানে ডবল বন্ড, আবার এই বন্ডটা খুলে এখানে আসবে। তারপরে কি হবে না এই বন্ডটা খুলে এখানে যখনই আসবে ওকে, আর লাস্ট স্টেপে এইটা এখানে চলে আসবে আর আগের মতো এইটা CH2+ হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালাইল ক্যাটায়ন বা অ্যালাইল ক্লোরাইড বা বেনজাইল ক্লোরাইডগুলো এগুলো বোধ আর 1 ডিগ্রি, ঠিক আছে, 1 ডিগ্রি ক্লোরাইড হওয়ার পরেও কিন্তু SN1 এবং SN2 করে। তাহলে এগুলো হচ্ছে একটা এক্সেপশন, কেমিস্ট্রির এগুলো এক্সেপশন জিনিস, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আর এখানে 2 ডিগ্রির ক্ষেত্রে এই যে SN1 না SN2 করবে এটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। এইগুলো কিন্তু এক্সেপশনাল জিনিস, এইগুলো পরীক্ষায় আসবে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নাও যে অ্যালাইল ক্লোরাইড এবং বেনজাইল ক্লোরাইড 1 ডিগ্রি হওয়ার পরেও কিন্তু ওরা SN1ও করে SN2ও করে। আমরা 1 ডিগ্রি মানে যেটা আমরা জানলাম যে সেখানে সাধারণত SN2ই হয়, 1 ডিগ্রিতে SN1 হয় না। কিন্তু 1 ডিগ্রি যদি স্টেবল হয়ে যায়, সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করে, তাহলে কিন্তু তারা SN1ও কিন্তু করতে পারে। আমরা জানি যে স্টেবল কার্বোক্যাটায়ন হওয়া মানে কিন্তু SN1 ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে স্টেবল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি করছে, তাহলে SN1 করবে, আর যেহেতু 1 ডিগ্রি SN2 করবে। তাহলে এই দুটো SN1 SN2 দুটোই করবে। আর এখানে দেখো 2 ডিগ্রি যে ক্যাটায়নগুলো হয় সেগুলো কিন্তু SN1 এবং SN2 দুটোই করে, সেটা নির্ভর করে সলভেন্ট এবং নিউক্লিওফাইলের ওপর। এই কথাটা বারে বারে বলছি কারণ এখান থেকেই কম্পিটিটিভ লেভেলে প্রশ্নগুলো আসে, তোমাদের নিট বা আইআইটিতে এখান থেকেই প্রশ্নগুলো আসবে। দেখো এবারে লিভিং গ্রুপ কীরকম হওয়া উচিত। দেখো লিভিং গ্রুপ সেরকম হওয়া উচিত, খুব স্বার্থপর লিভিং গ্রুপ হতে পারে, মানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে সে বন্ধনের ইলেকট্রনটাকে এইখানে দেখো X যদি থাকে আর বাকিটা ছেড়ে দাও, তুমি এখানে তুমি R করে দাও। হ্যাঁ, এই যে CX বন্ধনটা তো ভাঙছে মেনলি। হ্যাঁ, আর এখানে দেখো বাকি 3টা বন্ধন আছে, এখানে CX বন্ধন সেই রকমই মানে গ্রুপ চাই যে গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে। এবং নিজের দিকে টেনে নেওয়া মানে কি হবে, কার্বন খুব অস্বস্তিতে পড়ে যাবে, সহজেই বন্ধনটা ভেঙে দেবে। ঠিক আছে, তাহলে এইরকমই লিভিং গ্রুপ হওয়া উচিত। অর্থাৎ লিভিং গ্রুপ কীরকম হওয়া উচিত না, লিভিং গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়া উচিত। আর প্রথমে যেটা ডিপেন্ড করে লিভিং গ্রুপের ক্ষেত্রে
সেই লিভিং গ্রুপের কার্বন আর এক্সের যে বন্ধনটা, অর্থাৎ কার্বন আর লিভিং গ্রুপের, এখানে তুমি এটাকে এল হিসেবে লিখতে পারো। এই যে লিভিং গ্রুপের যে বন্ধনটা, সেই বন্ধনটা যত দুর্বল বন্ধন হবে সেটা সহজেই ভাঙবে। হ্যাঁ, যেমন দেখো, আমি যদি এখানে কার্বন ফ্লুরিনের কথা বলি, কার্বন ফ্লুরিন, কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন আর কার্বন আয়োডিন, এই চারটার ক্ষেত্রে দেখো সবাই কিন্তু ইলেকট্রোড নেগেটিভ অ্যাটম, এবারে কারোর বেশি কারোর কম। কিন্তু এখানে যেটা তোমাদের ভাবতে হবে, প্রথমে যে বন্ধনটা শুধু ইলেকট্রনটা টেনে নিলে হবে না, যে ইলেকট্রন ওই যে বন্ধনটা আছে, ওই বন্ধনটা কত শক্তিশালী বন্ধন সেটা দেখতে হবে। এবারে শক্তিশালী বন্ধনটা বুঝবে কি করে? যাদের দেখবে সাইজ একই, অর্থাৎ কার্বনেরও যা সাইজ, যদি ওই হ্যালোজেনের সাইজ বা লিভিং গ্রুপের সাইজ যদি একই হয়, তাহলে তাদের মধ্যে কিন্তু ওভারল্যাপটা অনেক বেশি হবে। যতই তারা অস্বস্তিতে থাকুক না কেন, তাদের মধ্যে ওভারল্যাপ যদি বেশি থাকে কিন্তু বেরোতে পারবে না বন্ধন থেকে। যেমন দেখো এখানের ক্ষেত্রে কার্বন আর ফ্লুরিনের এই যে বন্ধনটা, এই বন্ধনটা কিন্তু অনেক স্ট্রং বন্ড, ঠিক আছে। এবারে ফ্লুরিন কি করবে? নিজের দিকে ইলেকট্রন টেনেও নিচ্ছে, কার্বনে ইলেকট্রন ডেফিসিয়েন্সি চলে আসছে, তারপরেও কার্বন ভাঙতে পারছে না বন্ধনটা। কেন না? এখানের এই যে মানে কার্বন আর ফ্লুরিনের সাইজটা কিন্তু কাছাকাছি, ঠিক আছে। কাছাকাছি হওয়ার জন্য এদের যে বন্ধনটা অনেকটাই কিন্তু শক্তিশালী বন্ধন। এই শক্তিশালী বন্ধন হওয়ার জন্য এটা কিন্তু সহজে ভাঙে না, ঠিক আছে। তারপরে যখন তুমি ক্লোরিনের দিকে যাচ্ছ, ফ্লুরিন থেকে ক্লোরিন, তখন কি হবে না, এখানে বন্ধনটা আরেকটু উইক হবে, কারণ ক্লোরিনের সাইজ বড়, কার্বনের সাইজ ছোট। এবারে কার্বনের সাইজ তো কনস্ট্যান্ট, কিন্তু এখানে হ্যালোজেনগুলোর সাইজ বাড়ছে। লাস্টে যখন যাচ্ছ তখন আয়োডিনের সাইজ এতটাই বড় যে কার্বন আর আয়োডিনের যে বন্ধনটা অনেক দুর্বল বন্ধন, সহজেই ভেঙে যাবে। তাহলে এখানের ক্ষেত্রে লিভিং গ্রুপের যে এবিলিটি সেটা আই মাইনাসের অনেক বেশি হবে। আই মাইনাস, তারপরে বিআর মাইনাস, তারপরে সিএল মাইনাস, তারপরে এফ মাইনাস। তাহলে এরকমভাবে ফ্যাক্ট। তাহলে দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এখানে, যে গ্রুপটা বেরিয়ে যাওয়ার পরে স্টেবিলিটি পাচ্ছে কিনা। তার আগে যেটা মাথায় রাখতে হবে যে কার্বন আর লিভিং গ্রুপের যে বন্ধনটা সেটা কতটা শক্তিশালী বন্ধন, ঠিক আছে। যত শক্তিশালী বন্ধন হবে তত কিন্তু সহজে বেরোবে না, আর যদি দুর্বল বন্ধন হয় তাহলে সহজে বেরিয়ে যাবে। দুর্বল বন্ধন তোমরা বুঝবে কি করে? না সাইজ দেখে তোমাদের বুঝতে হবে। যে কার্বন তো কনস্ট্যান্ট, তো যত বড় হবে অর্থাৎ যত তার অ্যাটমিক নাম্বার বাড়বে তাহলে তত তার বন্ধনটা দুর্বল হবে। তাহলে এভাবে তোমাদের লিভিং গ্রুপের এবিলিটিগুলো দেখতে হবে। লিভিং গ্রুপের এবিলিটি বেশি হওয়া মানে কি সহজে কার্বোকাটায়ন জেনারেট করবে, বা সহজে কিন্তু লিভ করে বেরিয়ে যাবে, SN1 বা SN2 দুটো কিন্তু ভালোভাবে ঘটে যাবে। এবারে নিউক্লিওফাইল। দেখো নিউক্লিওফাইলের ক্ষেত্রে কি হয়, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে যেটা আমরা হার দেখেছিলাম, যে হারটা হচ্ছে সাবস্ট্রেটের উপর শুধু ডিপেন্ড করে। তাহলে SN1 এর ক্ষেত্রে কিন্তু কোনো নিউক্লিওফাইলের রোল নেই, কোনো রোল নেই, ঠিক আছে। এবারে SN2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে এর হার সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল এই দুটোর উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে এই দুটোর উপর ডিপেন্ড করা মানে কি? তাহলে এখানে নিউক্লিওফাইলটা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যার উপর কিন্তু SN2 রিয়াকশন নির্ভর করবে। তাহলে এখানে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর কিন্তু SN2 নির্ভর করে। এবারে নিউক্লিওফাইল ভালো নিউক্লিওফাইল না খারাপ নিউক্লিওফাইল, সেটা কিন্তু ডিপেন্ড করবে ওদের ইলেকট্রোনেগেটিভিটির উপর। যেমন দেখো, যদি অ্যাটম হয়, ঠিক আছে, যদি একই অ্যাটম হয়, যেমন ধরো CH3O মাইনাস, ওকে, আর OH মাইনাস, এই দুটোর ক্ষেত্রে অ্যাটাকিং সেন্টার নিউক্লিওফাইলের সেন্টারটা কিন্তু অক্সিজেন দুজনের ক্ষেত্রেই, তখন কিন্তু ডিপেন্ড করবে কার উপর না, যার হচ্ছে বেসিসিটি বেশি, অর্থাৎ ক্ষারকত্ব যার বেশি, সেটা কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল। এবারে যত স্ট্রং নিউক্লিওফাইল হবে তার কিন্তু SN2 রেট কিন্তু বাড়বে। ওকে, তাহলে এর ক্ষেত্রে SN2 রেটটা বেশি হবে, এটা বেস্ট নিউক্লিওফাইল। এবারে দেখো, যদি আমি হ্যালোজেনের কথা বলি, তাহলে হ্যালোজেনের ক্ষেত্রে যার ইলেকট্রোনেগেটিভিটি কম, যেটা সাইজে বড়, ঠিক আছে, যেটা সাইজে বড়,
তার ক্ষেত্রে কি হবে, সে সহজেই কিন্তু ইলেকট্রনটা দিয়ে দিতে পারবে। যে যত বড় সাইজে হবে তত কি হবে না, তার সেন্ট্রাল অর্থাৎ নিউক্লিয়াস থেকে যে বাইরের যে কক্ষ, সেখানে ইলেকট্রনের যে আকর্ষণটা তো কমে যাচ্ছে। এবারে সেই কারণে কি হবে, ও সহজে কিন্তু ইলেকট্রন দান করে দিতে পারবে। ওকে, তাহলে দেখো যত বড় সাইজ হবে হ্যালোজেনের আর ইলেকট্রোনেগেটিভিটি যত কম হবে, তারা কিন্তু তত ভালো নিউক্লিওফাইল, গুড নিউক্লিওফাইল। এখানে কি হবে না, আই মাইনাসের নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এদের নিউক্লিওফাইলের অ্যাটাক করার যে ক্ষমতাটাকে বলা হয় নিউক্লিওফিলিসিটি। এবারে আই মাইনাসের বেশি হবে, তারপরে বিআর মাইনাস, তারপরে সিএল মাইনাস, তারপরে এফ মাইনাস। তাহলে নিউক্লিওফাইলের এরকম কনসেন্ট্রেশনের ওপর কিন্তু এগুলো ডিপেন্ড করে। ঠিক আছে, এবারে নেক্সট আসছি সলভেন্টের রোল। এখানে সলভেন্টের কি রোল আছে, সলভেন্ট। আমরা সলভেন্ট মানে কি জানি, আমরা দু ধরনের সলভেন্ট জানি। দু ধরনের সলভেন্ট কোনটা, এক হচ্ছে পোলার সলভেন্ট, পোলার, আর পোলার সলভেন্ট, আর একটা হচ্ছে নন পোলার সলভেন্ট। পোলার আর নন পোলার, এই দু ধরনের সলভেন্ট সম্পর্কে আমরা জানি। পোলার সলভেন্ট আবার দু ধরনের হয়, একটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এখানে পোলার প্রোটিক সলভেন্ট আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের কি কাজ, পোলার প্রোটিক সলভেন্ট কি করবে, ক্যাটায়ন প্লাসকেও স্টেবিলিটি দেবে, প্লাসও স্টেবিলিটি পাবে আর মাইনাস চার্জও স্টেবিলিটি পাবে। অর্থাৎ এখানে হবে কি, ক্যাটায়ন স্টেবিলিটি পাবে আর অ্যানায়ন এটাও কিন্তু স্টেবিলিটি পাবে পোলার প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে কি হয়, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে শুধুমাত্র এ ক্যাটায়নকে স্টেবিলিটি দেবে, অ্যানায়নকে স্টেবিলিটি দিতে পারবে না। শুধুমাত্র এখানে প্লাস চার্জ অর্থাৎ ক্যাটায়ন স্টেবিলিটি পাবে, ক্যাটায়ন স্টেবিলিটি পাবে কিন্তু অ্যানায়ন স্টেবিলিটি পাবে না। পোলার প্রোটিক সলভেন্ট কি করে না, ও কি করে যে হাইড্রোজেন বন্ধনও করে এবং তার নিঃসঙ্গ ইলেকট্রন জোর দিয়ে মানে স্টেবিলিটি দেয়। ঠিক আছে, কিন্তু এ কি করে, এ কিন্তু হাইড্রোজেন বন্ধন করার ক্ষমতা নেই এর, সেই কারণে ও শুধুমাত্র ক্যাটায়নকে স্টেবিলিটি দেয় তার হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে। আমি অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে যদি লিখি, দেখো জল একটা খুব ভালো পোলার প্রোটিক সলভেন্ট। জল কি করে, অক্সিজেনের মধ্যে, আমি জলের গঠনটা লিখি, দেখো জলের শেপটা এরকম ভি শেপ, 11 তোমরা পড়েছো। দেখো এখানে কি হচ্ছে যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে ও কিন্তু অ্যানায়নকে স্টেবিলিটি দেয়। ঠিক আছে, এখানে লোন পেয়ার দিয়ে ক্যাটায়নকে স্টেবিলিটি দেয়, আর এখানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যানায়নকে স্টেবিলিটি দেয়। ঠিক আছে, তাহলে লোন পেয়ার দিয়ে ক্যাটায়নকে স্টেবিলিটি দিচ্ছে আর হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কিন্তু অ্যানায়নকে স্টেবিলিটি দিচ্ছে। ওকে, এখানে কি হচ্ছে না, এইটা হচ্ছে তো ডেল প্লাস আর এটা ডেল মাইনাস আর এটা ডেল প্লাস। তাহলে এই ডেল প্লাস মানে কি, এ নিশ্চয়ই অ্যানায়নকে স্টেবিলিটি দেবে, আর এখানে ডেল মাইনাস মানে কি, এ নিশ্চয়ই ক্যাটায়নকে স্টেবিলিটি দেবে। তাহলে এরা অ্যানায়ন দুজনকেই স্টেবিলিটি দিতে পারে, আর এ কিন্তু শুধুমাত্র ক্যাটায়নকে স্টেবিলিটি দেবে। অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে আমি যদি লিখি, দেখো যেমন অ্যাসিটনের কিন্তু হাইড্রোজেন বন্ধন করার ক্ষমতা নেই। সে কি করবে, শুধুমাত্র ওর যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে, এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে কিন্তু ক্যাটায়নকে স্টেবিলিটি দেবে। তাহলে পোলার প্রোটিক সলভেন্টের আরও কিছু এক্সাম্পল কি হতে পারে, যেমন মিথাইল অ্যালকোহল হয় CH3OH, আর ইথাইল অ্যালকোহল CH3CH2OH, মিথাইল অ্যালকোহল এবং ইথাইল অ্যালকোহল। আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট DMSO, এটা তো অ্যাসিটোন,
এটা অ্যাসিটোন, এটা জল, আমি লিখে দিচ্ছি সবার সুবিধার জন্য। দেখো এটা জল, আর এটা মিথানল, আর এটা ইথানল। ইথানল এখানে দেখো এটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি অ্যাসিটোন, তাছাড়া ডিএমএসও হতে পারে, ডাইমিথাইল সালফোক্সাইড, অর্থাৎ এখানে CH3, এখানে কার্বনের জায়গায় যদি S হয়ে যায় তাহলে ওটা ডিএমএসও। তাছাড়াও কি হতে পারে NN ডাইমিথাইল, এটা ডিএমএসও। তাছাড়া হতে পারে NN ডাইমিথাইল ফর্মামাইড, যাকে ডিএমএফ বলা হয়। এটা ডিএমএফ, NN ডাইমিথাইল ফর্মামাইড। তোমরা এগুলো নোট ডাউন করে রাখো যে কোনটা পোলার প্রোটিক সলভেন্ট, জল, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি হতে পারে অ্যাসিটোন, ডিএমএসও, ডিএমএফ। ওকে, এখানে আরো হতে পারে ক্রাউন ইথার, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ক্রাউন ইথার হতে পারে। এবারে এরা কিভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নকে স্টেবিলিটি দেয় এবং বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয় সেটা আমরা এখন দেখব। দেখো SN1 এর ক্ষেত্রে এরকম একটা ক্যাটায়ন হয়েছিল। দেখো মেকানিজমে তোমরা একবার ভাবো, মেকানিজমের পার্টে এরকম একটা ক্যাটায়ন হয়েছিল আর এরকম একটা অ্যানায়ন হয়েছিল। আমি বলেছিলাম যে বন্ধন ভেঙে দেওয়ার পরেও এ খুব ভালো, একে ছাড়তে চাইছে না, ক্লোরিনকে ছাড়তে, ক্লোরিন বেরিয়ে যেতে চায় কিন্তু ক্লোরিনকে ছাড়তে চাইছে না। তখন আমি বলেছিলাম যে জল, এই যে H2O এসে দুজনকে আলাদা করছে। এখন দেখবো যে আলাদাটা কিভাবে করছে। দেখো এখানে আমি জলের ক্ষেত্রে কি হয়, জলের এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেনের কি হবে নেগেটিভ চার্জ, যেহেতু ইলেকট্রোনেগেটিভ, ডেল মাইনাস, আর এটা ডেল প্লাস। ঠিক আছে, দেখো তাহলে এই যে ডেল প্লাস আর এর মাথায় যে ডেল মাইনাস, তাহলে এই যে অক্সিজেন তার মাইনাস চার্জ দিয়ে এই কার্বোক্যাটায়নের সঙ্গে একটা উইক ইন্টারাকশন করে। এরকম ভাবে অনেক জলের অণু এসে এই যে ডেল মাইনাস, তাহলে এই অনেকগুলো জলের অণু আসবে, এসে এই কার্বোক্যাটায়ন সেন্টারটাকে ঘিরে ধরবে। একই রকম ভাবে আরো জলের অণু আসবে, এসে এই কার্বোক্যাটায়ন সেন্টারটাকে ঘিরে ধরবে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, না Cl মাইনাস আছে, এখানে এই যে হাইড্রোজেন আছে ডেল প্লাস, তাহলে এইটা কি করবে, এর সঙ্গে হাইড্রোজেন বন্ধন করবে। তাহলে এভাবে অক্সিজেন তার নেগেটিভ চার্জ দিয়ে কার্বোক্যাটায়ন সেন্টারকে আলাদা করছে, কার্বোক্যাটায়নটাকে আলাদা করছে, আর হাইড্রোজেন দিয়ে মানে জলের হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কিন্তু Cl মাইনাসটাকে আলাদা করে দিচ্ছে। তাহলে যখনই আলাদা করে দিচ্ছে সেই সুযোগে কি হবে, না নিউক্লিওফাইলটা আসবে, এসে অ্যাটাক করে যাবে, অ্যাটাক করে প্রোডাক্ট তৈরি করবে। যতক্ষণ এরা ইন্টিমেট আয়ন পেয়ার, মানে এটাকে বলা হয় যে ছাড়তে চাইছে না, এই যে প্লাস আর মাইনাস, মানে কার্বোক্যাটায়ন আর Cl মাইনাস যে একসঙ্গে ছিল ওটাকে ইন্টিমেট আয়ন পেয়ার বলা হয়। তাহলে ওই ইন্টিমেট আয়ন পেয়ারটাকে ভাঙার জন্য কি করতে হবে, জল প্রথমে দিয়ে দিতে হবে, সলভেন্ট এসে ওই দুজনকে আলাদা করবে, তারপরে নিউক্লিওফাইল এসে কার্বোক্যাটায়নের সঙ্গে বন্ধন করে যাবে এবং সুখী বন্ধন করবে। ঠিক আছে, এবারে কি হচ্ছে SN1 এর ক্ষেত্রে তো আমরা এটা দেখলাম যে পোলার ওয়াটার কি পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে পোলার প্রোটিক সলভেন্ট দিলে কিন্তু SN1 বিক্রিয়া হয়। এবারে SN2 ক্ষেত্রে কি হবে, দেখো SN2 ক্ষেত্রে এখানে CH3Cl আছে, OH মাইনাস K প্লাস, এটা হচ্ছে। এখানে দেখো এই যে K প্লাস আর OH মাইনাস এরাও তো আকর্ষণের মাধ্যমে যুক্ত আছে। OH মাইনাস K প্লাসের সঙ্গে আকর্ষণে যুক্ত ছিল, তাহলে এদের সঙ্গে একটা বন্ধন ছিল। তাহলে যখনই OH মাইনাস এসে এর সঙ্গে অ্যাটাক করতে চাইছে, K প্লাস তাকে ছাড়তে চাইছে না, যে তোমার সঙ্গে আমার এতদিনের বন্ধন, তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে বন্ধনে চলে যাবে, এটা তো ঠিক নয়।
ঠিক আছে, তাহলে কি হবে যে যখনই এরকম হবে তখন এখানে একটা সলভেন্ট দরকার হবে। সলভেন্ট কি করবে, কে প্লাসটাকে আলাদা করে দেবে। কে প্লাসটাকে আলাদা করবে কিভাবে, দেখো এইখানে তো কে প্লাস আছে, আর এখানে কি হবে, কে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে কে প্লাসের সঙ্গে একটা কোঅর্ডিনেশন করবে, অর্থাৎ কোঅর্ডিনেট করবে বা ইন্টারাকশন করবে। এবারে এই ইন্টারাকশন এরকম অনেকগুলো অ্যাসিটোন থাকবে যারা তার লোন পেয়ার দিয়ে কে প্লাসের সঙ্গে ইন্টারাকশন করবে এবং কে প্লাসটা আলাদা হয়ে যাবে। যেই আলাদা হয়ে যাবে তখন ওয়েজ মাইনাস ফ্রি হয়ে যাবে, আর ওয়েজ মাইনাস ফ্রি হয়ে যাওয়া মানে সহজেই ব্যাক সাইড অ্যাটাক হবে আর সিএল বেরিয়ে যাবে। প্রোডাক্টে তখন আমরা এটা পেয়ে যাব, প্রোডাক্টে আমরা ওইচ পেয়ে যাব, অর্থাৎ CH3 ওইচ হয়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে কিন্তু মানে বিক্রিয়াগুলোকে আমাদের বুঝতে হবে যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দিলে SN2 ভালো হয় আর পোলার প্রোটিক সলভেন্ট দিলে SN1 ভালো হয়। এবারে এই সলভেন্টের রোলটা আমরা বুঝে নেওয়ার পরে আমরা যেটা বলেছিলাম যে 2 ডিগ্রি SN1 বা SN2 করে। সাপোজ আমি একটা 2 ডিগ্রির কথা বলছি, দেখো দেখো এখানে যদি KOH H2O যদি দেওয়া হয় তাহলে প্রোডাক্ট কি হবে, OH। এখানে মেকানিজমটা তাহলে কি হচ্ছে, যদি OH দেওয়া থাকে যদি H2O দেওয়া থাকে তাহলে এটা মেকানিজমটা হবে SN1। ওকে, এবারে যদি এখানে KOH এখানে DMSO দেওয়া থাকলো বা অ্যাসিটোন দেওয়া থাকলো বা ক্রাউন ইথার দেওয়া থাকলো, ক্রাউন ইথার, দেখো ক্রাউন ইথার হচ্ছে একটা সাইক্লিক ইথার কিন্তু, হ্যাঁ ক্রাউন ইথার যদি দেওয়া থাকে তাহলে প্রোডাক্টও কিন্তু সেম হবে, প্রোডাক্ট সেম, কিন্তু মেকানিজম কি হবে এখানে দেখো DMSO মানে কি, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, আর আমরা এক্ষুনি দেখলাম যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে SN2 রিয়াকশন হয়, SN2। তাহলে তোমাদের প্রশ্নগুলো এভাবে থাকবে, এইখান থেকে 2 ডিগ্রি দিয়ে দেবে, এবারে 2 ডিগ্রি দিয়ে দেওয়ার পরে 2 ডিগ্রি ক্লোরাইড দিয়ে দিয়েছে, 2 ডিগ্রি ক্লোরাইড দেওয়ার পরে এখানে তোমাদের এই রিয়েজেন্টটা দিয়ে বলবে, প্রোডাক্টটা দিয়ে দেবে, দিয়ে বলবে মেকানিজমটা কি হবে। তাহলে মেকানিজম যেটা হবে সেটা SN1 হবে যদি ওয়াটার দেওয়া থাকে, আর যদি DMSO বা অ্যাসিটোন বা ক্রাউন ইথার দেওয়া থাকে তাহলে মেকানিজম যেটা হবে সেটা হচ্ছে SN2 হবে। এইটার জন্যই আমি তোমাদের সলভেন্ট এফেক্টটা বোঝালাম যে সলভেন্ট কিভাবে রোল তার প্লে করছে। এবারে চ্যাপ্টারের লাস্ট টপিক স্টিরিওকেমিস্ট্রি। দেখো এখানে স্টিরিওকেমিস্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমি SN1 এর ক্ষেত্রে আমি একবার ধরে নিই, দেখো SN1 এর ক্ষেত্রে এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। কোথা থেকে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, আমি সাপোজ এটা CH3 ধরে নিলাম, এটাও তোমরা ধরে নাও CH3, এটাও CH3। এখানে দেখো এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এখানে যেই কার্বোক্যাটায়ন তৈরি হলো, কার্বোক্যাটায়নটা প্ল্যানার একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং প্লেনের পুরো 90 ডিগ্রি বরাবর এরকম ভাবে কিন্তু ভ্যাকেন্ট পাই অরবিটাল কিন্তু থাকে। এখানে কি হচ্ছে, ওইজ মাইনাসটা এই সাইড দিয়েও আসতে পারে আর ওইজ মাইনাসটা এই সাইড দিয়েও অ্যাটাক করতে পারে। তাহলে দুটো সাইড দিয়ে যদি অ্যাটাক করে তাহলে দু ধরনের প্রোডাক্ট আমরা পাবো। দেখো এ সাইড দিয়ে যদি অ্যাটাক করে তাহলে এদিকে ওএইচ, আবার এ সাইড দিয়ে যদি অ্যাটাক করে তাহলে আমরা প্রোডাক্টে কি পাবো, এদিকে ওইচ পাবো।
তাহলে এই দু ধরনের আমরা যে প্রোডাক্ট পাচ্ছি, এখানে কি হচ্ছে না, একটা জায়গায় দেখো এখানে দুটো যে হচ্ছে, তাহলে যে কোনো একদিকে যদি আমি লিভিং গ্রুপের কথা ভাবি, এদিকে লিভিং গ্রুপ ছিল, তাহলে সেই লিভিং গ্রুপের রেসপেক্টে এই কনভার্সনটা হবে কি, এই কনভার্সনটা কি হবে না রিটেনশন হবে, অর্থাৎ ওর যে কনভার্সনটা ছিল সেটাই কিন্তু এখানে আমরা পেলাম, রিটেনশন হলো। আর এখানে কি হলো না, যদি লিভিং গ্রুপটা এদিকেই যদি থাকে আমরা ভেবে নিই, তাহলে এদিকে তোমাদের রিটেনশন হচ্ছে। আর যদি আমি এদিকে যদি ভেবে নিই যে এদিক থেকে ওয়েস্টে অ্যাটাক মানে যুক্ত হয়েছে, তাহলে এখানে আমি ইনভার্সান, উল্টো, যেদিকে লিভিং গ্রুপ ছিল তার উল্টো দিকে ওয়েস্ট যুক্ত হয়েছে, তাহলে ইনভার্সান হয়েছে। এখানে যে দুটো জিনিস পাওয়া যাচ্ছে, যে দুটো প্রোডাক্ট আমরা পাচ্ছি, এটা কিন্তু দুটো এনানসিওমার, ঠিক আছে। তাহলে এনানসিওমারটা কীরকমভাবে তৈরি হচ্ছে না, দুটোরই সম্ভাবনা কিন্তু 50% আর এটারও সম্ভাবনা 50%, অর্থাৎ দুটো 50% করে হচ্ছে। এইটাকে বলা হয় রেসিমিক মিক্সচার, রেসিমিক মিশ্রণ। তাহলে রেসিমিক মিশ্রণ তৈরি হচ্ছে SN1 এর ক্ষেত্রে 50% অর্থাৎ দুটো এনানসিওমার তৈরি হচ্ছে, হ্যাঁ, সেখানে রেসিমিক মিশ্রণ তৈরি হচ্ছে, এবং যেটা আলোক নিষ্ক্রিয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, এখানে তাহলে SN1 এর ক্ষেত্রে আমরা কি দেখলাম না, রেসিমিক মিশ্রণ পাওয়া যাচ্ছে প্রোডাক্টে। আর SN2 এর ক্ষেত্রে কি হবে, SN2 এর ক্ষেত্রে কি হয়, যদি যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, SN2 এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে। SN2 এর ক্ষেত্রে যেটা হয় ব্যাক সাইড অ্যাটাক হয়। তাহলে ব্যাক সাইড পেছন দিক থেকে অ্যাটাক করা মানে কি, এখানে লিভিং গ্রুপ আছে, এখানে OH মাইনাস আছে, তাহলে এই কার্বনটা যদি কাইরাল কার্বন হয়, কাইরাল কার্বন মানে যে কার্বনের সঙ্গে চারটা আলাদা আলাদা গ্রুপ যুক্ত থাকবে। দেখো এখানে একটা লিভিং গ্রুপ, একটা আলাদা গ্রুপ থাকবে, এখানে A একটা গ্রুপ, B একটা গ্রুপ, C একটা গ্রুপ, মানে এই যে A B C আর L চারটাকেই আলাদা হতে হবে। যদি আলাদা হয় তাহলে ওই কার্বনটাকে বলা হবে কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বনের সঙ্গে যদি নিউক্লিওফাইলের যদি অ্যাটাক হয়, তাহলে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেইটা হচ্ছে এই যে সাবস্ট্রেটের যা কনফিগারেশন ছিল তার উল্টো। সাপোজ ধরো সাবস্ট্রেটটা ডি মানে ডেক্সট্রো রোটেটরি, তাহলে আমরা প্রোডাক্ট যেটা পাবো, কি প্রোডাক্ট পাবো, এখানে প্রোডাক্ট আমরা তো ওই যুক্ত প্রোডাক্টটা পাবো, তাহলে এখানে অবশ্যই এটা এল হয়ে যাবে, অর্থাৎ ডেক্সট্রো রোটেটরি থেকে এল মানে লিভো রোটেটরি প্রোডাক্ট পাবো। বা এটা ধরে নাও আর কনফিগারেশনে আছে, তাহলে এখানে আমরা পেয়ে যাবো এস। ওকে, তোমরা আর এস এই চ্যাপ্টারেই আছে, তোমরা যদি না জানো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য এই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেবো। দেখো তাহলে ডি যদি থাকে, অর্থাৎ ডেক্সট্রো রোটেটরি যদি থাকে, তাহলে প্রোডাক্টে কিন্তু আমরা লিভো রোটেটরি পাবো। আর যদি আর থাকে তাহলে প্রোডাক্টে আমরা এস পাবো, অর্থাৎ কাইরাল কার্বন যদি থাকে তার সঙ্গে যদি SN2 বিক্রিয়া যদি হয়, সেক্ষেত্রে নিউক্লিওফাইল যদি কাইরাল কার্বনে গিয়ে অ্যাটাক করে, তাহলে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা সম্পূর্ণ সাবস্ট্রেটের উল্টো কনফিগারেশনের প্রোডাক্ট পাবো। ওকে, অর্থাৎ আর থাকলে এস প্রোডাক্ট পাবো, আর যদি ডি যদি থাকে তাহলে আমরা এল পাবো। ওকে, তাহলে স্টিরিওকেমিস্ট্রির ক্ষেত্রে আমরা SN1 এর ক্ষেত্রে কি দেখলাম, SN1 এর ক্ষেত্রে হচ্ছে রেসিমিক মিক্সচার পাওয়া যাচ্ছে, আর SN2 এর ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কনফিগারেশনের উল্টোটা পাওয়া যায়, অর্থাৎ ইনভার্সান অফ কনফিগারেশন, অর্থাৎ ইনভার্সান অফ কনফিগারেশন। তাহলে ইনভার্সান অফ কনফিগারেশন এইটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব তোমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, আর তোমাদের
যদি সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। আর আমি যে লাস্টে যেটা পড়ালাম স্টিরিওকেমিস্ট্রি অর্থাৎ SN1 SN2 যে স্টিরিওকেমিস্ট্রি কীরকম হবে, এর অনেক প্রশ্ন আসে। তোমরা যদি এটাও যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাবস্টিটিউশন রিয়াকশনের উপর স্টিরিওকেমিস্ট্রি স্পেসিফিক্যালি করে আমি একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিট এবং IIT সব ধরনের ভিডিও এই চ্যানেলেই তোমরা পাবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো।